স্বাগত জানাচ্ছি নির্বাচনী পথচলা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই দেখে নিব সংবাদ শিরোনামগুলো। দেশে ফেরার একদিন পর ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। এনসিপির 6 নেতা 2 সম্পাদক সহ 20 জনের নিরাপত্তায় গানম্যান। নির্বাচনের আগে ওসমান হাদির খুনিদের সাজা চায় ইনকিলাব মঞ্চ। কাল শহীদি শপথ গ্রহণ। মূল হোতাদের গ্রেফতারের দাবিতে রাজপথে থাকার হুঁশিয়ারি। শিল্পায়ন ও মেগা প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় উন্নয়নে পিছিয়ে রংপুর। গ্যাস সংযোগ থাকলেও সরবরাহ শুরু না হওয়ায় বিনিয়োগের পথ বন্ধ। সমাধানে বিশেষ পরিকল্পনা নেয়ার তাগিদ। হাড়িভাঙার রংপুর, জাগোবাহে কণ্ঠে সবাই। দর্শক খুব সহজেই অনুমান করতে পারছেন, চলে এসেছি উত্তরের কেন্দ্রবিন্দু রংপুরে। শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনে পথচলা। আজকে এই রংপুরে আমরা চলে এসেছি। রংপুরে রয়েছে 6টি সংসদীয় আসন এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের যেই গঙ্গাচড়া উপজেলা রয়েছে, গঙ্গাচড়া উপজেলার মহিপুর বাজারে। একেবারে তিস্তা নদী সংলগ্ন এই বাজারটি রয়েছে। বাজারে আমরা একটি চায়ের আড্ডায় চলে এসেছি। আমরা লক্ষ্য করছি এই চায়ের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষকে আমরা লক্ষ্য করছি। একেবারে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। আমরা অনেক তরুণ প্রজন্মকে এখানে লক্ষ্য করছি। তাদের ভোট ভাবনার কথা আমরা শুনতে চাই, জানতে চাই তারা আসলে সামনে যে নির্বাচন আসছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে কেমন দেশ তারা চান, কেমন প্রার্থী তারা পেতে চান এবং তাদের ভাবনায় আসলে ভোটটা কেমন। আমরা বেশ কয়েকজন তরুণকে লক্ষ্য করছি। আমরা একটু কথা বলতে চাই পেছনের দিকে। আপনি কি এবার নতুন ভোটার হয়েছেন? আসসালামু আলাইকুম। আমি এবার নতুন প্রজন্মের ভোটার। আমার প্রতিজ্ঞা হচ্ছে আমি এবার এমন একটি দেশ চাই যে দেশে দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত দেশ। এবং বিগত সালে আমি দেখেছি যে ফ্যাসিস্ট দেশ। এখানে অনেক রাজনীতিক বিন্দু আছে, অনেক নেতৃবৃন্দ আছে। তাদের কাছে আমি আকুল আবেদন করব যে এবারের ভোট যেন সুষ্ঠু, সুন্দর এবং সুন্দর হয়। জি, অসংখ্য ধন্যবাদ। আরো একজনের সাথে কথা বলতে চাই, তরুণ প্রজন্মের প্রতিনিধি। আপনি ভোটার হয়েছেন এবার? আসসালামু আলাইকুম। কেমন বাংলাদেশ পেতে চান সামনে? আমি একটি ভোট দিবেন সামনে নির্বাচনে? জি। কেমন লাগছে এই যে প্রথম ভোট দিবেন আপনি? ভালো লাগছে। আমি সৎ এবং সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি তো তরুণ প্রজন্মের, কেমন বাংলাদেশ পেতে চান সামনে, কেমন বাংলাদেশ দেখতে চান সামনে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে আমি আসলে বাংলাদেশকে চাই বৈষম্যহীন একটা, মানে ক্লিন বাংলাদেশ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের প্রিয় ওসমান হাদি ভাই যেরকম বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, সেই রকম বাংলাদেশ আমি দেখতে চাই এবং আমি এই বাংলাদেশ গড়ার মানে অংশ হিসেবে আমি এই নির্বাচনে আসলে অংশগ্রহণ করতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ। তরুণ প্রজন্মরা বলছেন যে বাংলাদেশ গড়ার যে আয়োজন, এই যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তারা এই ধরনের প্রার্থীকে পেতে চান এবং সেই ধরনের বাংলাদেশ কিন্তু তারা গড়তে চান। আমরা কথা বলবো এই যে রংপুরের একেবারে কেন্দ্রবিন্দু স্থল রংপুর, উত্তরের কেন্দ্রবিন্দু স্থল রংপুরে কিন্তু এখন পর্যন্ত যে কাঙ্ক্ষিত শিল্পায়ন সেটি কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই, জানার চেষ্টা করব কেন আসলে এই শিল্পায়ন গড়ে ওঠেনি, কেন মানুষের এত পিছিয়ে পড়া, কেন জনগোষ্ঠী রয়েছে রংপুরের জনগণ। আপনি কি করছেন এবং আপনার নামটি বলবেন? বসে বলুন প্লিজ। আমি স্বপন চৌধুরী, সভাপতি সিটি প্রেস ক্লাব রংপুর। তো আপনি শুরুতেই যে কথাটি দিয়ে শুরু করেছেন, রঙ্গরসে ভরপুর হাড়িভাঙ্গার রংপুর, এটি ঠিক। রংপুর প্রাচীন একটা জেলা শহর এবং অবাধ সম্ভাবনা রয়েছে,
কিন্তু ইতিপূর্বে সেটি হয় নাই। আমরা যুগের পর যুগ যেটি দেখে আসছি যে পিছিয়ে পড়া রংপুর, আমরা এই শব্দটা শুনি, এটি আর কতকাল শুনতে হবে সেটি আসলে এখনও অনিশ্চিত। তো মূল বিষয়টা হচ্ছে শিল্প কারখানা গড়ে না ওঠার কারণে রংপুরের মানুষ কর্মহীন। এই কর্ম না থাকার কারণে যে শব্দটি প্রচলিত হয় এই অঞ্চলে, উত্তরবঙ্গ তথা রংপুরে, যে রংপুরে মঙ্গার এলাকা রংপুর, অর্থাৎ তিস্তার ভাঙ্গন এলাকা রংপুর, এখানে অগাধ সম্ভাবনা। যেমন হাড়িভাঙ্গার কথা বলেছেন, এখানে হাড়িভাঙ্গা প্রক্রিয়াজাতকরণের কোনো ওয়ে নাই। এখানে যদি হাড়িভাঙ্গা প্রক্রিয়াজাত জিআই পণ্য হিসেবে ঘোষণার পরও এই উদ্যোগটা আজ পর্যন্ত কেউ নেয়নি। রংপুর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনের এলাকা, কিন্তু আলু প্রক্রিয়াজাতকরণের কোনো সুযোগ এখানে এখন পর্যন্ত তৈরি হয়নি। এছাড়া হচ্ছে যে শিল্পায়ন যে রংপুরে হবে এর উদ্যোগটা কেউ নেয়নি। পাশাপাশি কেনই বা নেবে, সেটি হচ্ছে যে গ্যাস সরবরাহ এই রংপুর অঞ্চলে নেই। তো এখানে যদি উদ্যোক্তারা আছেন ঠিকই, কিন্তু গ্যাস না থাকলে তো উদ্যোক্তারা শিল্পায়ন গড়ে তুলবে না। যদি এই যে এতদিন ধরে গ্যাস সংযোগ আপনারা পেলেন না, যিনি গত দিনে এই জনপদের জনপ্রতিনিধি ছিলেন, সংসদ সদস্য ছিলেন, আপনাদের প্রতিনিধিত্ব করেছেন, তাদের কি কোনো ধরনের কোনো দায় আছে কিনা এই বিষয়ে? তারা কেন করেননি, নিয়ে আসতে পারেননি কেন এতদিনে? নিশ্চয়ই দায় তো অবশ্যই বর্তাবে। তো বিষয়টা হচ্ছে যে যারাই নেতৃত্বে আসেন, বিগত সময়ে যারা এসছেন, তারা নিজেদের স্বার্থ দেখেছেন। রংপুর অঞ্চলের মানুষের কথা কখনো ভাবেননি। এখানে আর একটা সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা যদি গড়ে তোলা হয়, তাহলে হচ্ছে যে বৃহত্তর রংপুরের 5 জেলা নিয়ে আবার 2 কোটি মানুষের একটা কর্মসংস্থান হবে এবং নদী ভাঙন রোধ হবে। মঙ্গা বিরত এলাকা আর মঙ্গা থাকবে না। জি, অসংখ্য ধন্যবাদ। আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই। এই যে তরুণ প্রজন্মের হাত ধরে আমরা নতুন বাংলাদেশ পেলাম, সামনে যে এই যে শিল্পায়ন গড়ে ওঠেনি, নানা ধরনের প্রতিবন্ধকতা আছে, এবং তিনি বললেন যে তারা নিজেদের স্বার্থ ভেবেছে যারা এতদিন দায়িত্বে ছিলেন এখানে। আপনারা আসলে কি মনে করছেন, সামনে কেমন বাংলাদেশ পেতে চান? জি, ধন্যবাদ। আসলে আমরা আসলে সঠিক নেতৃত্বটাই পাইনি উত্তরাঞ্চলে। আপনারা জেনে থাকবেন 5 আগস্টের পরবর্তী সময়ে ডক্টর ইউনূস স্যারও আমাদের সঙ্গে কথা দিয়ে কথা রাখেননি। তিনি এসে বলে গেছেন যে আমাদের রংপুরকে উনি হচ্ছে 1 নম্বর জেলা হিসেবে দেখতে চান, কিন্তু তার সিটে ফোটাও আমরা রংপুর অঞ্চলে দেখতে পাইনি। এর পরবর্তীতে রংপুর অঞ্চলে, উত্তরাঞ্চলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প এসেছে, কিন্তু বিভাগীয় শহর হিসেবে রংপুরে আপনারা জেনে থাকবেন কোনো উন্নয়নই শুরু হয়নি। এবং আপনারা রংপুরে 1 আসনের কথা যদি বলেন, আমাদের তিস্তা মহাপরিকল্পনা, এর বাইরে হচ্ছে আমাদের মানব সম্পদ বৃদ্ধি করা, এরপরে হচ্ছে কারিগরি শিক্ষার উন্নয়ন, একটা ভালো চিকিৎসা, মানে এই 2.5 লক্ষ মানুষ যেখানে আছে, ভালো একটা চিকিৎসার জন্য ভালো হসপিটাল, অ্যাম্বুলেন্স সার্ভিস, শহরাঞ্চলের মানুষের জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা, অ্যাম্বুলেন্স সার্ভিস নেই। মানে এরপরে নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপারে যদি বলেন, আমাদের কৃষকরা যে পণ্য উৎপাদন করে সেটার হচ্ছে সঠিক ন্যায্য মূল্য এটা তারা পায় না। তো ওভারঅল আমরা আসলে শুরু থেকেই প্রাচীন শহরের কথা বলা হচ্ছে, আমরা শুরু থেকেই আসলে বৈষম্যের শিকার, এবং এইটা আমরা চাই তরুণ নেতৃত্বের মধ্য দিয়ে আমরা এটাকে রুখে দিতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ। এই যে সংকট, নানা সংকটের কথা উঠে আসছে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা হচ্ছে, সেই সংকট সামনের দিনে যারা নেতৃত্বে আসবেন তারা নিশ্চয়ই এই বিষয়গুলো তারা বলবেন কথা। এই যে নানা ধরনের শিল্পাঞ্চল গড়ে ওঠেনি, নানা ধরনের যে কথাগুলো আসছে, এই বিষয়গুলো কিভাবে সংকট সমাধান করা যায়? আপনার নাম কি, আপনি কি করছেন বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইঞ্জিনিয়ার SM আসিফুল ইসলাম। বর্তমান আমি একজন খামারি। আমাদের রংপুরের আসলে সর্বকথা বাংলাদেশের নির্বাচন হচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি। এবং রংপুরে, বিশেষ করে রংপুর 3 আসনে যেহেতু আমি এটুকু বলতে চাই, আমাদের একজন যোগ্য নেতৃত্ব চাই। যখন যোগ্য নেতা থাকবে, আমার মনে হয় সকল সমস্যার সমাধান হবে। বেসিক্যালি রংপুরে আমার দৃষ্টিভঙ্গি থেকে যেটা বলতে চাচ্ছি যে দেখেন, দেশে এখন গ্যাসের সংকট, তাই আমরা অতি দ্রুত যে রংপুরে গ্যাস পাবো, শিল্প কারখানা গড়ে ফেলবো, এমন কিছু হবে না। তবে হ্যাঁ, আমাদের রংপুরে কৃষিভিত্তিক যে একটা শিল্প, এইটা তৈরি করা সম্ভব। দেখেন, বিশ্বে এখন সবাই কিন্তু কৃষির উপরেই জোর দেয়। যেমন আমাদের পোলট্রি, ডেইরি অ্যান্ড ফিশারিজের অপার একটা সম্ভাবনা আছে রংপুরে। এইটাকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি, যেমন আমাদের এই যে আমরা যেখানে বসে আছি, এর সামনেই দেখবেন
হাজার হাজার একর চাষযোগ্য জমি পড়ে আছে, এখানে যদি ভুট্টা আবাদ করা হয়, সাইলেজ তৈরি করা হয় এবং বাথান সিস্টেমে খামার তৈরি করা হয়, আমার মনে হয় রংপুর থেকে গোটা বাংলাদেশে দুধ এবং মাংস রপ্তানি করা যেতে পারে। বিগত দিনে যারা ছিলেন তারা তো অনেক বড় উন্নয়ন প্রকল্প তাদের পরিকল্পনার মধ্যে ছিল, তাহলে কি এই পরিকল্পনার ছোঁয়া আপনারা কেন পেলেন না? রংপুর বরাবর অবহেলিত এবং রংপুরে আসলে কিছুই দেওয়া হয়নি এবং রংপুরে চাওয়ার মতো যেই লোকগুলো ছিল তারা চাইনি। এমনও দেখা গেছে যে আমরা যেই এমপি পেয়েছি সেই এমপিকে কোনোদিন চোখেই দেখিনি। তাই এবারে আমাদের আশা, যেই আমাদের এমপি হবে আমাদের বাড়ির ছেলে হবে, আমাদের সমস্যাগুলো দেখবে। আমাদের রংপুর মেডিকেল কলেজের একটা মেডিকেল আছে, মেডিকেল নিয়ে সমস্যা আছে, যানজট নিয়ে সমস্যা আছে, বেকারত্ব নিয়ে সমস্যা আছে, এই সমস্যার সমাধানগুলো করবে যে আমাদের বাড়ির লোক, যোগ্য লোক, যাকে আমরা গেলেই তার কাছে পাবো, এরকম একজন লোককে চাই। এমন লোককে চাই না যে আসবে, এসে কয়েকদিনের জন্য দেখা করবে, দেখা করে আবার উড়াল দিয়ে ঢাকা যাবে। এই ধরনের লোক কিন্তু আমরা এবার চাচ্ছি না। জি, অসংখ্য ধন্যবাদ। এই জনপদের মানুষ যারা এখানে রয়েছেন, এই যে চায়ের আড্ডায় নানা ধরনের সংকটের কথা উঠে আসলো। তারা বলছেন যে এই যে শিল্পায়ন কেন হয়নি এবং আরও কি কি সমস্যার কথা রয়েছে। আমরা আমাদের যিনি রংপুরের যিনি আমাদের কাজ করেন রংপুর এই জনপদ নিয়ে সংবাদ সংগ্রহ করে থাকেন, আমাদের সহকর্মী নিশাত ইসলাম, তার কাছে যেতে চাই। নিশাত, আপনি তো এই রংপুরের জনপদ নিয়ে মানুষের কাজ করেন এবং এই জনপদ নিয়ে আপনি একটি প্রতিবেদন তৈরি করেছেন। এই প্রতিবেদনে আপনি কি কি বিষয় সন্নিবেশিত করেছেন? মূলত এই প্রতিবেদনে রংপুরের যে সংকট এবং সম্ভাবনা সেই জায়গাগুলো তুলে ধরেছি। এক নম্বর হল শিল্পায়ন, কর্মসংস্থান। এখানে হলো তিস্তা একটি বড় ইস্যু। তিস্তা ভাঙন প্লাবনে প্রতি বছর লাখো মানুষ ক্ষতির মুখে পড়ছে। এখানে স্বাস্থ্য খাতে একটা বড় সমস্যা। এখানে রংপুর বিভাগের প্রায় 2 কোটি মানুষের জন্য একটি মাত্র বড় সরকারি হাসপাতাল, সেটাই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। মূলত শিক্ষা, স্বাস্থ্য, নদী ভাঙ্গন, কৃষি, শিল্পায়ন সবগুলোই এই প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ নিশাত, অর্থাৎ আমাদের সহকর্মী রংপুর ব্যুরো প্রধান নিশাত ইসলামের তৈরি করা একটি প্রতিবেদন রয়েছে এই জনপদ দিয়ে। সেই প্রতিবেদনটি আমরা এখন দেখে নেব। উর্বর মাটি, সবুজের রাজ্য, কৃষি সমৃদ্ধির এক উজ্জ্বল নাম রংপুর। আলুর রাজধানী বলা হয় যাকে, সেই রংপুর আজও অপেক্ষায় দাঁড়িয়ে আছে এক নতুন সম্ভাবনার গল্প লেখার। 28 লাখ ভোটারের এই জেলার 70% মানুষের প্রধান পেশা এখনো কৃষি। দেশের অর্থকরী ফসলের এক বিশাল অংশ আসে রংপুর থেকে। আলুর পাশাপাশি ভুট্টা ও সবজি অঞ্চলের অর্থনীতিকে সচল রাখছে। কিন্তু কৃষির এই প্রাচুর্য পুরো শক্তি নিয়ে দাঁড়াতে পারেনি, কারণ দীর্ঘ সময়েও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প। ফলে নিশ্চিত হয়নি পণ্যের ন্যায্য মূল্য, সৃষ্টি হয়নি কর্মসংস্থানেরও। লস খাইতে খাইতে আমরা কৃষকেরা আমার কিছুই নাই। রংপুরে কোন কলকারখানা নাই, আমাদের আলু যেভাবে দাম চাচ্ছে ওইভাবে দেওয়া লাগতেছে বাধ্যমূলক। আমাদের বাচ্চা কোচ্চা এলাকার গরিব লোক যারা আছে তারা হয়তো এই কারখানা কিছু জব করতো, কারখানায় কাম কাজ করতো, তাহলে তাদেরও দিনটা সুন্দরভাবে যাইতো। গ্যাস সংযোগ পাইপলাইন প্রস্তুত, কিন্তু গ্যাস সরবরাহ শুরু হয়নি আজও। ফলে বিনিয়োগের সুযোগ থেকেও দূরে সরে গেছে রংপুর। উন্নয়নে পিছিয়ে থাকা জেলার তালিকায় নাম লিখে যেতে হয়েছে বারবার। তিস্তার ভাঙন আর বারবার প্লাবন রংপুরের মানুষের জীবনে এনে দিয়েছে অনিশ্চয়তা। তবে খরা মৌসুমে সেই তিস্তার চরে ফলছে হাজার কোটি টাকার ফসল। দাবি ওঠে আন্দোলনে নামে তিস্তা পারের মানুষ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। এই তিস্তাকে কেন্দ্র করে কৃষিভিত্তিক কলকারখানা হবে, এই আশাই আমাদের প্রজন্ম দেখেছে। বরাদ্দ বৈষম্যের শিকার রংপুর বহুদিন ধরেই সম অধিকার, সম উন্নয়নের দাবিতে আন্দোলন চলছে, কিন্তু বাস্তবায়ন হয়নি বড় কোনো পরিকল্পনা। রংপুর অপেক্ষায় এক নতুন ভোরের। শুধু প্রয়োজন উন্নয়নের সদিচ্ছা আর যথাযথ পরিকল্পনা। এখানকার উর্বর মাটি, পরিশ্রমী মানুষ আর অগাধ সম্ভাবনা, এই তিনে মিলে রংপুর বদলে দেবে তার নিজস্ব গল্প। উত্তরের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজ, দীর্ঘ আন্দোলনের ফসল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আর রংপুর মেডিকেল কলেজ জেলার উচ্চ শিক্ষার বাতিঘর। শ্রমবাজার থেকে শুরু করে এই অঞ্চলের কাঁচামাল, এই অঞ্চলের কৃষি, এগুলোকে যদি আমরা ব্যবহার করে আমরা যদি শিল্প কারখানা গড়ে তুলতে পারি, আমরা যদি বিনিয়োগ নিশ্চিত করতে পারি, তাহলে কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব। অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য রাজবাড়ি, ইতিহাস সমৃদ্ধ স্থাপনার বেগম রোকেয়ার জন্মভিটা পর্যটনে উন্মোচন করতে পারে এক নতুন সম্ভাবনার দ্বার। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।
সহকর্মী নিশাত ইসলামের তৈরি করা যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি আমরা দেখছিলাম এবং এখানকার জনপদের নানা ধরনের সংকট সম্ভাবনা এবং তাদের যে ভোট ভাবনার কথা উঠে আসছে। আপনারা দেখছেন সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলা, এবং এই নির্বাচনের পথ চলায় আমরা এই জনপদের মানুষের ভোট ভাবনা কি সেই বিষয়ে কথা বলতে চাই, জানার চেষ্টা করব। এখানে অনেক মানুষ বসে আছেন, নানা শ্রেণী পেশার মানুষ বসে আছেন, তাদের কাছে জানতে চাইবো এই যে সামনে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি? দীর্ঘদিন পরে আপনারা ভোট দেবেন, আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন, আপনারা কি ভাবছেন এই ভোট নিয়ে? জি, এটা আমরা ভাবতেছি যে প্রথমত 54 বছরে আমাদের এই গঙ্গাচড়া তথা রংপুর 1 আসনের আমাদের ভাগ্যের উন্নয়ন হয়নি, শুধু নিজের আখের গোছাইতে তারা ব্যস্ত ছিল। বিশেষ করে বলবো তরুণ প্রজন্ম, আমি বিশেষ করে আমার মতো যারা আছে, আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। তো আমাদের এখান থেকে যেটা প্রথম চাওয়া থাকবে, আমার ব্যক্তিগত থেকে ওপিনিয়ন্স থেকে দুইটা বিষয়। একটা হচ্ছে যে আমাদের যে তিস্তা পাশেই যে আমরা যে আছি, এখানেই তিস্তা, যে এখানে যদি খনন করা হয়, এখানে কাজ করানো হয়, বন্যার সময় দেখা যায় অনেকগুলো জমি প্লাবিত হয়ে যায়, যা আমাদের কৃষক যে এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আবার দেখা যায় খরার সময় বালুর চর অর্থাৎ চরময় হয়ে যায়, কিছু অংশ সেখানে হয়তো বা কৃষকরা আবাদ করতে পারেন, কিন্তু এখানে যদি খনন করা হয় এদের উপকৃত হবে। এটা প্রথম 1 নম্বর চাওয়া থাকবে আমাদের আগামী যিনি নির্বাচিত হবেন, আগামী সংসদ নির্বাচনে যিনি নির্বাচিত হবেন। দ্বিতীয় হচ্ছে আমরা লক্ষ্য করি যে সকালবেলা কিছু মানুষ অর্থাৎ শত শত বল্লভুলভে হাজার মানুষ সাইকেল নিয়ে রংপুরের দিকে আমাদের যায়। এই যে বেকার যুবকরা সেখানে দুবেলা ভাতের জন্য, কিছু খাওয়ার জন্য তারা রংপুর শহরে চলে যায়। এই যে যদি আমাদের এরকম ব্যক্তিকে আমাদের চাওয়া, যারা আগামীতে যুবকদেরকে নিয়ে এখানে গঙ্গাচড়ার মানুষ তথা রংপুর 1 আসন নিয়ে যারা চিন্তা করবেন, এরকম মানুষকে আমরা চাই, যিনি কোনো বৈষম্য রাখবেন না, যিনি সঠিকভাবে কাজগুলো করবেন, এরকম মানুষের আমাদের চাওয়া। অসংখ্য ধন্যবাদ। এই যে বলা হচ্ছে যে তিস্তা সংকট তো রয়েছে, পাশাপাশি আর কি কি সমস্যা আপনি মনে করছেন যে সামনে যিনি নির্বাচিত হয়ে আসবেন তার প্রথম পদক্ষেপ কি থাকতে পারে? জি ধন্যবাদ। আপনারা ইতিমধ্যেই আমাদের অধিকাংশ মানুষজনই বলেছে যে এখানে সবচেয়ে প্রধান এবং বড় চাওয়াটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। আমরা মনে করি তিস্তা মহাপরিকল্পনাটি বাস্তবায়ন হয়ে গেলে এই এলাকার জন্য অনেক কিছুই সমাধান হয়ে যাবে। এই তিস্তাটা আমাদের জন্য একটা বড় সমস্যা, পাশাপাশি এখানে শিক্ষার সমস্যা আছে, স্বাস্থ্য সমস্যা আছে। আপনারা চলাঞ্চলের বিশেষ করে মানুষজনের জন্য আপনারা যদি যান বা আপনারা হয়তো বা গেছেন, সেখানে জানতে পারবেন যে তাদের বিশেষ করে স্বাস্থ্য সেবা তাদের একদম নাগালের বাইরে, এবং সেখানে আসলে শিক্ষা প্রতিষ্ঠান একেবারেই নগণ্য, এবং বেকারত্ব যে বিষয়টা আসছে, আমাদের এই অঞ্চলের মানুষ আসলে দেশের বাইরেও খুব কম, রেমিটেন্স যোদ্ধার সংখ্যাটাও তুলনামূলক কম। আমরা মনে করি এই জায়গাগুলোতে যদি যিনি নির্বাচিত হয়ে আসবেন, এই জায়গাগুলোতে যদি তিনি ফোকাস করেন এবং এই শিক্ষা ব্যবস্থা, তারপরে স্বাস্থ্য এবং এই বেকারত্ব দূরীকরণ, এগুলোর দিকে যদি ফোকাস করেন, এবং যে আপনি যে কথাটি বলতেছিলেন যে শিল্প কলকারখানা, আমরা যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, শিল্প কলকারখানা গড়ে তুলতে পারি, তাহলে এই গঙ্গাচড়া তথা রংপুর 1 আসনের মানুষের আমরা মনে করি যে ভাগ্যের পরিবর্তন হবে। পুরো রংপুরে একটা কার্যকর রংপুর হিসেবে গঠন করা যাবে। তিস্তা নিয়ে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাওয়া রয়েছে, এবং এই তিস্তা কিন্তু সব মানুষই একই কথা বলছেন যে তিস্তা সংকট। আমরা কথা বলতে চাই আরো একজনের সাথে। এই যে তিস্তার কথা বলা হচ্ছে বারবার করে, এই তিস্তার সংকট আসলে কাটছে না কেন? এর সমাধানটা কি? দীর্ঘদিনের মানুষের চাওয়া, আপনাদের এই অঞ্চলের মানুষের চাওয়া। তিস্তা এখন শুধুমাত্র রংপুরের না, বাংলাদেশের একটা জাতীয় আন্দোলনের রূপ নিচ্ছে তিস্তা আন্দোলন, যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দরকার। এটা আজকে না, দীর্ঘদিন যাবত আমি বলি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ 2015 সাল থেকে এই দাবিটি করে আসছে, যে তিস্তাকে একটা পরিকল্পনার মধ্যে দিয়ে নিয়ে এসে বিচ্ছিন্নভাবে কিছু বাদ দিয়ে বা কিছু কাজ করে কিন্তু তিস্তার সমাধান করা সম্ভব না। এই জন্য আমরা এই দাবিটা তুলি, সেই দাবির প্রেক্ষিতে তিস্তা মহাপরিকল্পনা এই নামটি আমরা পেয়েছি। কিন্তু এটি যে কোনো কারণে, অনেকেই বলতেছি ভূ রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে এই তিস্তা মহাপরিকল্পনা আটকে আছে। এখানে স্পষ্ট কথা যে তিস্তা মহাপরিকল্পনা আর পানি সমস্যা কিন্তু এক না, কেউ কারোর বিকল্প না। তাহলে তিস্তা মহাপরিকল্পনা অর্থাৎ তিস্তা নদী খনন এটা একটা সমস্যা। এটা তিস্তা মহাপরিকল্পনা তো আমাদের দেশের একটি পরিকল্পনার অংশ, এবং পানির অংশ তো শুধু আমাদের দেশের বিষয় না। তো এই পানির অংশের ব্যাপারটা আপনি কিভাবে সমাধান, আপনারা কি ভাবছেন? এই দুটো একসাথে গুলে ফেলা যাবে না। অনেকে গুলে ফেলে মানে তিস্তার আন্দোলন মানেই মনে করছে ভারত থেকে পানি আনা। সেটা তো আমাদের জাতীয় দাবি, এটা তো আমাদের অধিকার, এটা আমরা চাই। পাশাপাশি আমরা যে নদী ভাঙ্গনের শিকার, আমরা যে তিস্তাপাড়ের মানুষ আজকে অবহেলিত, তিস্তাপাড়ের মানুষ আজকে নিঃস্ব, এই জায়গা থেকে বের করার জন্য আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। তিস্তা মহাপরিকল্পনা হলো বর্ষা মৌসুম থেকে যে সমস্যা, সেই সমস্যার সমাধান, আর পানি সমস্যা হলো খরা মৌসুমের সমস্যা। আচ্ছা, দুই রকমের। আর আপনি যে প্রশ্নটি করলেন সেটি হচ্ছে কিভাবে
কেন এটি হচ্ছে না, এর সমাধানটা কি? আমরা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ স্পষ্টভাবে বলছি যে ভূ রাজনৈতিক চাপে না থেকে আমরা নিজস্ব অর্থনৈতিক কাজটি পদ্মা সেতুর মতো করতে চাই। গত সরকারে আমরা দেখেছি 1 মিলিয়ন অর্থাৎ 8,000 8,500 কোটি টাকার দরকার, যেটি 5 বছরের পরিকল্পনা ছিল। 5 বছরে এটি বাংলাদেশে আমরা যেহেতু 8টি জেলার মধ্যে সর্বনিম্ন তলানিতে আছি, এই তলানি জেলায় আমাদের যদি বিশেষ বরাদ্দ হয় সাংবিধানিক নিয়ম অনুসারে এই বৈষম্য দূর করার জন্য, তাহলে এটাকে প্রতি বছর 5 বছর অর্থাৎ 2,000 কোটি টাকা করে হলেই বছরে কিন্তু এই কাজটি করা সম্ভব। কেন মানুষের দিকে তাকাবো? এরপরে আমরা কত দেখিয়েছি, আমরা বলেছি আপনারা তিস্তা বন্ড চালু করেন, আমরা বিদেশকে সুদ দেব না, আমরা সুদ আমাদের টাকা আমরা আমাদের জনগণকে দিতে চাই। যারা এখানে বিনিয়োগ করবে তিস্তা বন্ড কিনে, সেই তিস্তা বন্ডের মধ্যে সেই সুদের টাকা দেশে থাকলো, আমাদের কাজটাও হলো। তো এই জন্য আমরা তিস্তা বন্ড চালু করে নিজস্ব অর্থায়নে করা। তবে আরেকটি কথা এখানে আমি যুক্ত করি, আমরা এটাও আমাদের জনগণ বলছে, তিস্তা বন্ড বলছে বা বাংলাদেশের মানুষ বলছে যে যার হাল হাতিয়ার ভালো, অর্থাৎ যারা কারিগর ভালো, তাদের দিয়ে কাজটা করতে, কোনো চোর বাটপাত দিয়ে কোনো কবিরাজি দিয়ে তিস্তা মহাপুরে বাস্তবায়ন আমরা মানব না। তবে নিজস্ব অর্থনীতি করা হোক, এটা আমরা চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তিস্তা নিয়ে কথা শুনছিলাম। আমরা আবারও আমার সহকর্মী নিশাত ইসলামের কাছে যেতে চাই, যিনি এই অঞ্চলে মানুষের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, অর্থাৎ সংবাদ সংগ্রহ করছেন। নিশাত, বারবার করে তিস্তার কথা উঠে আসছে, কর্মসংস্থানের কথা, শিল্পায়নের কথা উঠে আসছে। কেন আসলে তিস্তার সংকটটা কোথায়, বাধাটা কোথায়? তিস্তা আমরা দীর্ঘ সময় ধরে দেখছি যে ভূরাজনৈতিক দ্বৈরথ আমরা দেখছি। এখানে হলো যে অন্তর্বর্তী সরকারের সময়ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের এক ধরনের উদ্যোগ নেওয়া হলো, পরে আমরা দেখলাম সেটি আসলে কাগজে কলমে এক ধরনের উদ্যোগ। আমরা তিস্তা নিয়ে বারংবার প্রতিবেদন করেছি, প্রতি বছর প্রায় 1 লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে তিস্তা অববাহিকার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, প্রতি বছর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এই অঞ্চলের মানুষের এটি দীর্ঘ সময়ের দাবি। তবে স্থানীয়রা যেটি বলছেন যে তিস্তা মহাপরিকল্পনার নিজস্ব অর্থায়নে হলেও আগামীতে যে সরকার আসবে তারা যেন সেটি উদ্যোগ নেন, তাহলে এই অঞ্চলের যে 2 কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতির শিকার হচ্ছেন, সেই জায়গাটা আসলে ক্ষতি কমানো সম্ভব। এই অঞ্চলে মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে স্যাটেলাইট টাউন গড়ে উঠবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং একই সাথে যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন, এর ফলে যে আমরা যে বলছি পিছিয়ে পড়া অঞ্চল, সেই পিছিয়ে পড়া অঞ্চলের তকমা কিন্তু রংপুর অঞ্চল আর হয়ে থাকবে না এবং মূল স্রোতের সাথে এটি যুক্ত হবে, এমনটাই প্রত্যাশা যারা দীর্ঘ সময় ধরে তিস্তা নিয়ে আন্দোলন করছেন এবং আমরা যারা কাজ করতে গিয়ে আমাদেরও এই অনুমোদনটি আমরা লক্ষ্য করেছি। জি, আপনাকে ধন্যবাদ। তিস্তা নিয়ে কথা শুনছিলাম আমরা। উত্তরের যে কেন্দ্রবিন্দু জনপদ রংপুর মানুষের নানা ধরনের চাওয়া পাওয়ার গল্প, সংকট সম্ভাবনার গল্প, এই যে নির্বাচনী পথচলা অনুষ্ঠানে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে চলে যাব চুয়াডাঙ্গায়, অর্থাৎ চুয়াডাঙ্গায় আমাদের সহকর্মী মাহফুজ মামুনের করা একটি রিপোর্ট রয়েছে। অর্থাৎ সামনে যে ভোট ভাবনা, এই ভোট ভাবনা নিয়ে নবীন এবং প্রবীণ যে ভোটাররা রয়েছেন তাদের আসলে ভাবনাকে এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে। সেই প্রতিবেদনটি এখন আমরা দেখে নেব। আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনটা যেন অবশ্যই খুব সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন হয়। গত যে নির্বাচনগুলো হয়ে গেছে, জাতীয় সংসদ নির্বাচনে যারা শাসক হয়ে এসেছিলেন, এই শাসন ব্যবস্থা চলেছে, তাদের থেকেও অন্তত আগামী দিন যেন ভালো একটা শাসন ব্যবস্থা আমাদের দেশে আসে। সিনিয়র সিটিজেন হিসেবে আমি মনে করি যে আমাদের যে ভোটের একটা ঐতিহ্য আছে, সবাই মিলে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়া, আমাদের যে পারস্পরিক সহাবস্থান আছে, রাজনৈতিক মতাদর্শ আমাদের যাই হোক না কেন, আমাদের একটা সামাজিক ঐক্য আছে, আমাদের একটা পারিবারিক বন্ধন আছে, আমাদের প্রত্যেকের মধ্যে একটা সুশৃঙ্খলতার, বাঙালির যে একটা সুশৃঙ্খলতার যে চিন্তা চেতনা সেটা সর্বদাই বিরাজ করে। আমাদের ভোটের তর্কযুদ্ধ আছে, কিন্তু সেটা আমাদের মতান্তর হবে, কিন্তু মনান্তর হবে না। আমরা চাই যে একটা সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশে আসলে থাকবে যেখানে মানুষের নিরাপত্তা থাকবে। আমাদের যারা প্রার্থী আছে তাদের কাছে আমরা আমাদের তরুণ ভোটারদের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাবো যে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা, যে আমরা ছাত্র আছি, এই শিক্ষা ব্যবস্থাটা যাতে বহির্বিশ্বে যেভাবে চলমান আছে তাদের সাথেই তাল মিলে আমরা চলতে পারি।
দেখছিলাম এবং সামনে যে তাদের ভোট ভাবনা, সেই ভোট ভাবনার কথা শুনছিলাম। আমরাও ফিরতে চাই রংপুরে, রংপুর মানুষের কথা শুনছিলাম, তাদের বঞ্চনার গল্প, দুঃখ দুর্দশার গল্প শুনছিলাম। আমরা একটু জানতে চাই, এই যে নানা ধরনের শিল্পায়ন, তিস্তা সংকট, বিভিন্ন বিষয় নিয়ে উঠে আসলো, কর্মসংস্থান নিয়ে আমরা একটু শুনতে চাই। এই অঞ্চলের মানুষ অনেকে বলেছেন যে কর্মসংস্থানের অভাব। আপনি কি আমাকে বলবেন যে এই যে কর্মসংস্থান বলা হচ্ছে, অভিযোগ আছে যে হাজার হাজার মানুষ রংপুর শহরে চলে যায়, তাদের কর্মসংস্থান অভাব রয়েছে, কাঙ্ক্ষিত যে কর্মের ব্যবস্থা সেটি আসলে তারা করা যাচ্ছে না, কেন করা যাচ্ছে না এবং এর সমাধানটা কি? এখানকার লোকজন শুধু রংপুর শহরে যায় তা তো নয়, সারা বাংলাদেশের ঢাকা শহর, কুমিল্লা, সিলেট সব জায়গায় দেখবেন রংপুরে মানুষ রিক্সা চালায় অথবা কোনো মিল ফ্যাক্টরিতে কাজ করে, লেবারের কাজ করে। এটা হলো রংপুরের নিত্যনৈমিত্তিক ঘটনা। আমাদের এটা রংপুর অঞ্চলের নদী ভাঙার কারণেই আসলে মূলতে যারা কৃষক শ্রেণী তারা ডেলেবারে পরিণত হয়ে গেছেন। এবং যদি তিস্তা নদীর সমস্যার মূল সমস্যার সমাধান করা যায় আর তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায়, এখানে যদি মেগা সিটি গড়ে ওঠে, যদি শিল্প কারখানা গড়ে ওঠে এটাকে কেন্দ্র করে, তাহলে এটা অধিকাংশই কমে যাবে। 50% এটা কমে যাবে বেকার সমস্যা। এখানে অনেক কিছু মানুষ আশা করে, এটা স্বপ্ন দেখে যে যদি এটা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য, কিন্তু এটা হয় না কেন? দেশপ্রেমিক সরকার দেশে আসতেছে না। জনগণের যে আসলে সমস্যা, এটা গোড়ায় তারা উপলব্ধি করতে পারে না, যে জন্য এই সমস্যার সমাধান তারা করেও না। আর যদি আমাদের দেশে কোনো দেশপ্রেমিক সরকার আসেন, আমি মনে করি যে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আমরা আদায় করতে পারবো ভারতের কাছ থেকে। আর এইখানে যদি আমরা কোনো দেশপ্রেমিক জনদরদি কোনো মানুষের জনবান্ধব যদি কোনো এমপি নির্বাচিত করতে পারি, যারা জনগণের সমস্যাটাকে আসলে উপলব্ধি করতে পারে, জনগণের দুঃখ কষ্ট সমস্যা চাহিদা কি এটা উপলব্ধি করতে পারে, এরকম যদি একজন এমপি থাকে, যদি সে ঢাকায় বসবাস না করে স্থানীয়ভাবে এখানে স্থায়ীভাবে বসবাস করে যে এমপি সাহেব, এবং যাকে দালালের মাধ্যমে না গিয়ে যদি সরাসরি আমরা যোগাযোগ করতে পারি, এরকম এমপি যদি নির্বাচিত করতে পারি, আমার মনে হয় যে এখানে শিল্প কারখানা গড়ে ওঠা অসম্ভব কিছু নয়। এখানে অনেক সম্ভাবনা আছে। একজন ভাই বলে গেছেন যেখানে পোলট্রি হওয়ার সম্ভাবনা আছে, এখানে আপনার ডেইরি হওয়ার সম্ভাবনা আছে, ফিশারিজ সম্ভাবনা কম, কেননা এটা বন্যা প্রবণ এলাকা, বন্যায় ভেসে যায় মাছ। এই দুইটা অনেক সম্ভাবনা আছে। আমরা যদি এই কারখানাগুলো এইগুলো যদি এই দিকে যদি আমরা ধাবিত হই, যদি সরকার দৃষ্টি দেন, তাহলে ইনশাল্লাহ এখানে আমরা বেকার সমস্যা দূর করতে পারবো। মূলত আমরা এই অঞ্চলে আমাদের কোনো জনবান্ধব কোনো এমপি পর্যন্ত 91 সালের পর থেকে স্থানীয় কোনো এমপি এখানে পাই নাই, যে কারণে আমাদের জনগণের কোনো সমস্যারই মৌলিক সমস্যার সমাধান কোনো হয় নাই। জি, অসংখ্য ধন্যবাদ। বলা হচ্ছে জনবান্ধব এবং যাকে খুব সহজে পাওয়া যায়, তৃতীয় বা চতুর্থ ব্যক্তির মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে হবে না, এমন বারবার করে বলা হচ্ছে। এই যে মানুষ জনপ্রতিনিধিদের কাছে না যেতে পারা, এখন তো সামনে নির্বাচনে আপনাদের জনপ্রতিনিধিরা নানা সময় আসছেন, গলায় জড়িয়ে ধরছেন। 5 বছর কি তারা আসলে গলায় জড়িয়ে ধরেন? না, 5 বছর তারা ধরে না, যখন নির্বাচিত হওয়ার পর চলে যায় আর আসে না। যেহেতু তারা বাইরের থেকে আসে, এখানে এসে নির্বাচন করে, আমরা এলাকার জনপ্রতিনিধি পাই না, যার কারণে তারা নির্বাচনের পর চলে যায় আর আসে না, আমাদের খোঁজ খবর নেয় না। আমরা নদী কবলিত এলাকার মানুষ, দেখা যায় যে বর্ষা মৌসুমে আমরা নদীর জলে ভেসে যাচ্ছি, খরা মৌসুমে আমরা পানি পাচ্ছি না। কিন্তু আমাদের কোনো প্রতিনিধি এমপি যারা বাইরের থেকে আসে এখানে, তারা এখানে আসে কোনো আমাদের খোঁজ খবর নেয় না। তাই আমরা আশা করি আগামী দিনে আমাদের এলাকায় যাতে স্থানীয় প্রতিনিধি নির্বাচিত হয়, সেই আশা ব্যক্ত করছি। জি, অসংখ্য ধন্যবাদ। আরও একজনের সাথে কথা বলতে চাই এই বিষয়টা নিয়ে, যে আসলে জনপ্রতিনিধিকে কাছে পাওয়া যায় না। এই যে বলা হচ্ছে যে যারা এই জনপদের মানুষকে ভালোবাসবেন, যাদেরকে সহজেই পাওয়া যাবে, সুখে দুঃখে পাওয়া যাবে, এমন জনপ্রতিনিধি আপনারা আসলে পাবেন কিনা সামনে, কি আশা রাখছেন? আমরা আশা রাখি সামনের দিনে আমরা যদি ভালো প্রার্থী খুঁজে আমরা নিজের মতো করে নিজের ভোটটা যেন নিজের মানে পছন্দ মতো আমরা ভোটটা দিতে পারি, তাহলে হয়তো বা সামনের দিনে আমরা একটা ভালো প্রার্থী পেতে পারি এবং তারা হবেন জনপ্রতিনিধি, জনগণের কথা বুঝবে, মানুষের কথা বুঝবে, জনগণের পাশে যে দাঁড়াবে। আসলে ইতিপূর্বে দেখা গেছে আসলে ভোট নেওয়ার জন্য অনেকেই এসে, কিন্তু ভোট যখন শেষ হয় আসলেই এটা আসলে কথাটা বলাটা দুঃখজনক। আমাদের নদী কবলিত এলাকা, এখানে আমাদের যখন একটা প্রতিনিধিকে পাওয়ার দরকার তখন কিন্তু আমরা পাই না। তারপরে যখন দেখা গেল এখানে তিস্তা ভাঙন যে হচ্ছে,
ঘর বিলীন হয়ে যায়, যখন নদীতে বিলীন হয়ে যায় তারপরে কিন্তু 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও কিন্তু এখানে প্রতিনিধি পাওয়া যায় না। তাই আমরা এখানে একজন ভালো ক্যান্ডিডেট চাই। এবার আমরা ভালো একজন ক্যান্ডিডেটকে নির্বাচিত করতে চাই যেন তারা আমাদের জনগণের পাশে থেকে কাজ করে। জি, কথা বলছিলেন অর্থাৎ জনপ্রতিনিধি যাতে এই অঞ্চলে মানুষের সংকট নিয়ে কথা বলেন। আমরা আরও বেশ কয়েকজনের সাথে কথা বলতে চাই এবং জানার চেষ্টা করব এই যে বলা হচ্ছে যে কর্মসংস্থানের অভাব, মানুষ কাজ পাচ্ছে না। ঢাকা সহ বিভিন্ন জেলায় বলা হয় যে রংপুরের মানুষ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তারা ওখানে গিয়ে কাজ করছেন। এই অঞ্চলে তারা কাজ পাচ্ছেন না কেন? এই কি পদক্ষেপ নেওয়া দরকার সামনে যে নতুন সরকার আসবে? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের এইখানে প্রধান যে সমস্যা, আমাদের সমস্যার মূল কারণ হলো আমাদের নদী। এই তিস্তা নদী আপনারা জানেন অত্যন্ত খরস্রোতা নদী। এই খরস্রোতা নদী হওয়ার কারণে দেখা যায় যে অল্প একটু জায়গা দিয়ে সব সময় পানি চলাচল করে, কিন্তু ব্যাপার হলো বন্যার সময় এটা খনন সঠিকভাবে না হওয়ার কারণে, গভীর না হওয়ার কারণে অনেক বিস্তৃত এলাকা আর কি দখল করে রেখেছে। এটাই এটার প্রধান সমস্যা। এই সমস্যা তিস্তা সংকট কেটে গেলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে আপনি বলছেন? তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে অবশ্যই এই এলাকার উন্নয়ন ঘটবে এবং মানুষের যে জমিগুলো পরিত্যক্ত হয়ে আছে, যে আমাদের জমি 1 কিলোমিটার প্রয়োজন নাই নদীর, কিন্তু নদী দখল করে আছে প্রায় 10 কিলোমিটার জায়গা, কিছু কিছু জায়গায় 7 কিলো 8 কিলো জায়গা। এই যে জায়গাগুলো বাইর হবে, আমরা মনে করি এই জায়গাগুলো যদি পার্মানেন্টভাবে বাইর হয় তাহলে অবশ্যই এই এলাকার মানুষ বিভিন্ন ধরনের ফসলাবাদ এবং শিল্প কলকারখানা গড়ে তুলে অবশ্যই এই বেকারত্ব দূরীকরণ সম্ভব হবে। এই যে দখল করে আছে নদীর জমি, এটি আসলে কেন? যারা বিভিন্ন সংস্থা আছে, সরকারি সংস্থাগুলো আছে, এগুলো তারা কি চোখে পড়ছে না বা তাদের তদারকির অভাব কিনা, আপনি কি মনে করছেন? আচ্ছা, ধন্যবাদ। প্রথমত বিষয় হলো যে জবাবদিহিমূলক বাংলাদেশে কোনো সরকার নাই, দীর্ঘদিন থেকে নাই। এখানে যদি নির্বাচিত সরকার থাকতো, যদি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার থাকতো, তাহলে সে জনগণের দুঃখ দুর্দশা এগুলো বিষয় বুঝতো এবং সেগুলো নিয়ে কাজ করত। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। দীর্ঘদিন পরে, আজকে প্রায় 1.5 যুগ পরে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। দিস ইজ দ্য বিগেস্ট ফ্যাক্ট ফর দিস কান্ট্রি। এরপরে মূলত বিষয় হলো আমরা রংপুর অঞ্চলের মানুষ। এই রংপুর অঞ্চলের মানুষ আমরা বরাবরই বৈষম্যের শিকার। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানাতে চাই, শুধুমাত্র আমাদের এই রংপুর একের বিষয় নয়। আপনারা দেখেন আমাদের বিগত জুলাই আন্দোলনে আমাদের ভাই আবু সাইদ শহীদ হয়েছেন, কিন্তু অথচ রংপুর সিটি কর্পোরেশনে বাজেট দেওয়া হয় 0 বাজেট। এখানে কোনো বাজেট আসে না আমাদের। তো কাজেই আমরা বরাবরই রংপুর বৈষম্যের শিকার এবং আমরা বলছি তিস্তা মহাপরিকল্পনার জন্য আমরা আন্দোলন করেছি। এখানে আমরা মশাল প্রজ্বলন কর্মসূচি করেছি, আমরা এখানে 2 দিনব্যাপী অবস্থান কর্মসূচি করেছি। আজ অবধি আমরা কোনো বাস্তবে এটাকে রূপান্তরের কোনো যে হবে বাস্তব চিত্র, এটা আমরা দেখতে পারিনি। আমরা বলতে চাই যে কোনো বৈদেশিক কোনো ফান্ডিংয়ে নয়, আমরা আমাদের দেশীয় ফান্ডিংয়ে আমরা তিস্তা মহাপরিকল্পনা শুরু করতে চাই। আমরা দেখিয়ে দিতে চাই যে জাতি হিসেবে আমরা কতটুকু স্ট্রং। আমরা বলতে চাই, আপনি বারংবার একটি প্রশ্ন করেছেন যে মূল বাধাটা কোথায়। আমি একজন তরুণ হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেই বাধাটা সামনে দেখি, সেই বাধাটা হচ্ছে একটা বড় প্রাচীর। এই প্রাচীরটা হচ্ছে আমাদের ভাই, দেখেন কিছুদিন আগে শহীদ হয়েছে আমাদের ভাই হাদি ভারতীয় আগ্রাসনের বিপক্ষে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে। আসলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারাই চায় না যে আমরা এখানে তিস্তা দিয়ে আমরা এখানে স্বয়ংসম্পূর্ণ হই। আমরা যদি এখানে আমাদের আবাদে স্বয়ংসম্পূর্ণ হই, আমরা যদি আমাদের শিক্ষায় স্বয়ংসম্পূর্ণ হই, আমরা যদি আমাদের চিকিৎসা খাতে স্বয়ংসম্পূর্ণ হই, তাহলে আমরা আর ভারতের উপর মুখোমুখি চেষ্টা করব এগুলোতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য। আমরা কথা বলতে চাই, তিস্তা সংকট নিয়ে কথা হচ্ছিল, আমরা স্বাস্থ্য খাত নিয়ে একটু আলোকপাত করতে চাই। আমরা কয়েকজন সাধারণ মানুষের সাথে একটু দেখা করতে চাই। এই যে স্বাস্থ্য খাত, অর্থাৎ আপনারা হাসপাতালে গেলে ঠিকমতো চিকিৎসা সেবা পান কিনা? স্যার, আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থা না থাকায় আমরা তো তেমন একটা স্বাস্থ্য সেবা পাই না। যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আপনারা পাচ্ছেন না। আমি একটু পেছনের দিকে যেতে চাই। আপনারা কি স্বাস্থ্য যে সরকারি মেডিকেল হাসপাতাল আছে এগুলোতে যেতে পারেন? স্বাস্থ্য কাঙ্ক্ষিত সেবা সেটি পান আপনারা? জি, ইনশাল্লাহ ওটা পাই, কিন্তু কম বেশি পাই। কিন্তু আগের মতো তো আর আপনার নাই, এখন একটু ঝামেলার মধ্যে চলছে, সরকার নাই,
মানে স্থানীয় সরকার যখন বসবে, নির্বাচিত সরকার বসলে ইনশাল্লাহ ওটা ঠিক হবে। জি, অসংখ্য ধন্যবাদ। এই যে বলা হচ্ছে যে স্বাস্থ্য খাতের কথা আমরা শুনতে চাই এই অঞ্চলের মানুষের, এবং বলা হচ্ছে যে তারা সরকারি হাসপাতালে গেলে, অর্থাৎ এই যে যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোর কারণে, কিন্তু যোগাযোগ ব্যবস্থার কারণে তারা অনেক সময় তারা এই যে সেই সেবা তারা পান না। এখানে আমার হাতের ডানে বেশ কয়েকজন বসে আছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে স্বাস্থ্য খাতের আসলে কি অবস্থা, এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য খাতের কি পরিস্থিতি। আপনার নাম কি এবং আপনি কি করছেন? আমি ডাক্তার রায়ান তাকিম, আমি একজন চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছি রংপুর সামরিক হাসপাতালে। আমরা একজন চিকিৎসককে পেয়ে গেছি। আপনি যদি স্বাস্থ্য খাত, এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য খাত নিয়ে বলেন, তাহলে সংকটগুলো কি কি আছে? একটা অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে স্বাস্থ্য খাতটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি শুনেছি যারা আলোচনা করেছে বিভিন্ন বিষয়ে তারা চেয়েছে, যেমন কৃষি, শিল্পায়ন, তার পাশাপাশি চিকিৎসা সেক্টরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো বরাবরই রংপুর অঞ্চল আগের মতো এখনও পিছিয়ে, আগেও ছিল পিছিয়ে এই ক্ষেত্রে। তো এগুলোর একটা উন্নয়ন দরকার। যেমন আমি মনে করি যে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা দিতে গেলে বিশেষজ্ঞ চিকিৎসক খুব প্রয়োজন, যেটা রংপুর অঞ্চলে আগে থেকেই খুবই অপ্রতুল। তো আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে হাসপাতালে পর্যাপ্ত ওষুধের অভাব। আমাদের প্রত্যেকটি নাগরিকের অধিকার রয়েছে সুস্বাস্থ্য পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে ওষুধ খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ওষুধ যদি না থাকে পর্যাপ্ত, রাত্রেবেলা একটা রোগী আসছে জরুরি একটা অসুখ নিয়ে, জরুরি বিভাগে ভর্তি, তো সে ওই মুহূর্তে ওই ওষুধ কোথায় পাবে? যদি হাসপাতাল থেকে সেই একদম প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসা দেওয়ার যে ব্যবস্থাপনা, সেই ওষুধগুলো যদি না থাকে, তো এগুলো আমি মনে করি খুব দ্রুত এগুলো ব্যবস্থা রাখা উচিত। এছাড়াও আমি মনে করি যে গ্রামগঞ্জে এই রেফারেল ব্যবস্থা ভালো হওয়া উচিত, যাতে করে অপচিকিৎসা না হয়, এবং যারা নতুন চিকিৎসক রয়েছেন এবং ইন্টার্ন চিকিৎসক, তাদের পর্যাপ্ত ভাতার ব্যবস্থাপনা, তাদের নিরাপদ আশ্রয়স্থল এবং তাদের যে প্রশিক্ষণ, এগুলো আরও বাড়ানো উচিত। এছাড়াও আমি আরেকটা বিষয় মনে করি যে রোগী পরিবহনের ক্ষেত্রে রংপুর অঞ্চলে যে ব্যবস্থাপনা, সেগুলো খুবই অপ্রতুল, এবং যানজটের একটি বড় সমস্যা রংপুরবাসী আছে বহুদিন থেকে। তো যানজট যদি নিরসন না হয় এবং রোগী যদি সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পারে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তার কিছু করতে পারে না। তো আমি মনে করি যে এই আসন্ন নির্বাচনে বাকি সব মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের যে বিষয়গুলো রয়েছে, সেগুলোর পাশাপাশি চিকিৎসা সেবায় বিশেষ গুরুত্ব দেওয়া উচিত, এটা আমি মনে করি। ধন্যবাদ। চিকিৎসা অর্থাৎ স্বাস্থ্য খাত নিয়ে কথা বলছিলাম এই অঞ্চলের একজন চিকিৎসকের কাছ থেকে, এবং তিনি জানাচ্ছিলেন এখানকার যে নানা ধরনের সংকট, সেই সংকটের কথা তিনি তুলে ধরছিলেন। আমরা একটু কৃষি খাত নিয়ে আলোচনা করতে চাই। আপনারা জানেন দর্শক যে রংপুর অঞ্চলে প্রায় বলা হয় যে এটি আসলে সবজি উৎপাদনে, কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এখানকার সবজি আসলে চলে যাচ্ছে। এই যে নানা ধরনের যে প্রতিবন্ধকতা আছে কৃষিতে, এই কৃষি উপকরণ, সারের দাম সব মিলিয়ে আপনাদের আসলে এগুলো খুব সহজীকরণ আরও কিভাবে করা যায়? আপনাদের কি কি সংকট আছে এই খাতে? একটু ভিন্নভাবে বলি যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের মানুষের মধ্যে বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা মূর্ত হয়েছিল, গত 16 মাসে সেটা অনেকটাই ম্লান হয়েছে। আমরা আশাবাদী হতে চাই যে আগামী দিনে যে নির্বাচিত সংসদ গণমানুষের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করতে সক্ষম হবে। এখন আমরা দেখছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে শিল্পপতি, আমলা, কালো টাকার মালিক যারা, তারা বিভিন্ন বড় রাজনৈতিক দলের টিকিট নিয়ে নির্বাচিত হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। সেই জায়গায় আমরা মনে করি যে আসলে এখানে যে উন্নয়ন বরাদ্দ, এই উন্নয়ন বরাদ্দকে কেন্দ্র করে যে লুটপাট, সেই লুটপাটের মোহে কিন্তু এখানে আজকে আমরা দেখছি যে জনপ্রতিনিধি হওয়ার জন্য যে অসুস্থ প্রতিযোগিতা, সেই জায়গায় আমরা মনে করি যে আসলে এখানে আইন, একজন নির্বাচিত সংসদ সদস্য মানে তিনি হচ্ছেন আইন প্রণেতা। জনগণের স্বার্থে তিনি যে পরিপূরক যে আইন, সেই আইন যেমন প্রণয়ন করবে, অন্যদিকে বিগত দিনের যে কালাকানুন সেটি বাতিল করবে। এখন আপনি কৃষি প্রসঙ্গে যেটি বললেন যে দেখুন যে দেশ স্বাধীনের 54 বছর অতিক্রান্ত হয়েছে, বৃহত্তর রংপুর অঞ্চল থেকে অনেকেই গণপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে, কিন্তু আসলে এই অঞ্চলে বিশেষ করে আমরা যদি বলি যে রংপুর হচ্ছে একটা কৃষি প্রধান অঞ্চল, কিন্তু এই অঞ্চলে আসলে কৃষির যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেটি কিন্তু হয়নি। আপনি দেখবেন যে প্রতি বছর বিশেষ করে হাড়িভাঙা আম, আলু এবং যে সবজি, 7 থেকে 8 লক্ষ টন সবজি, সেটা কিন্তু সংরক্ষণের অভাবেই পচে নষ্ট হয়ে যাচ্ছে। টাকার অঙ্কে প্রায় 2,500 কোটি টাকা কিন্তু আমাদের দেশ লোকসানের শিকার হচ্ছে। এবং আলুর রাজধানী বলা হয়ে থাকে রংপুরকে, আলুর রাজধানী। আমরা দীর্ঘদিন থেকে যেটি দাবি করছি যে এখানে সবজি সংরক্ষণের জন্য এখানে রাষ্ট্রীয় উদ্যোগে হিমাগার গড়ে তুলতে হবে এবং সবজি প্রক্রিয়াজাত কেন্দ্র গড়ে তুলতে হবে। আজকে প্রতি বছর আমরা দেখছি যে কৃষক কিন্তু ফসলের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। একদিকে কৃষক যখন উৎপাদন করে তখন কিন্তু সুলভ মূল্যে সার, ডিজেল, কীটনাশক পায় না, আবার যখন উৎপাদিত ফসল বিক্রি করতে গিয়ে কিন্তু বাজারে দাম পায় না। আপনি দেখবেন
থাকবে যে এই অঞ্চলের কৃষকরা রাস্তায় আলু ফেলে দিয়ে প্রতিবাদ করছে, ধান ফেলে দিয়ে প্রতিবাদ করছে। আমরা প্রত্যাশা করি যে নির্বাচিত যে জনপ্রতিনিধি যারা হবে কৃষকদের কৃষি ফসলের যে ন্যায্য মূল্য সেটি নিশ্চিত করবার ব্যাপারে প্রয়োজনীয় ভূমিকা নেবে। এবং আপনি দেখবেন যে গত কয়েকদিন আগে একটা জরিপে উঠে এসেছে যে বৃহত্তর রংপুর বিভাগ হচ্ছে দেশের দারিদ্র্যপীড়িত অঞ্চলগুলোর মধ্যে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। এই অঞ্চল কিন্তু বরাবরই যে উন্নয়ন বৈষম্যের শিকার। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আসলে এখানকার মানুষের কর্মসংস্থানের জন্য এখানে কৃষিভিত্তিক যে শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে। আপনি দেখবেন যে আমাদের এখানে দুটি মাত্র ভারী শিল্প, একটা হচ্ছে রংপুর সুগার মিল এবং শ্যামপুর সুগার মিল, সে দুটিকে কিন্তু বন্ধ করা হয়েছে। আমরা মনে করি যে আগামী দিনের যে সংসদ সদস্য যারা নির্বাচিত হবে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য এখানে ভারী শিল্প কলকারখানা প্রতিষ্ঠার উদ্যোগী হবে। সেই সাথে আমাদের রংপুর অঞ্চলে বিশেষ করে যে শ্যামা সুন্দরী খাল রয়েছে সেই শ্যামা সুন্দরী খাল কিন্তু রংপুরের মানুষের জন্য আশীর্বাদ হতে পারত, কিন্তু সেটি কিন্তু দুর্ভোগের কারণে পরিণত হয়েছে। আমরা চাই যে এই শ্যামা সুন্দরী খাল খনন করা হোক, রংপুরকে দৃষ্টিনন্দন একটি নগরী হিসেবে গড়ে তোলা হোক। সেই সাথে যেটি বলতে চাই যে আমাদের রংপুরের যে রংপুর মেডিকেল কলেজ এবং রংপুর সদর হাসপাতাল রয়েছে, এই সদর হাসপাতালে কিন্তু সাধারণ মানুষের কোনো চিকিৎসা নেই, অথচ ব্যাঙের ছাতার মতো এখানে ক্লিনিক, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। আমরা মনে করি যে এখানে টাকা যার শিক্ষা তার, টাকা যার চিকিৎসা তার, এই যে নীতির ভিত্তিতে আমাদের দেশটা পরিচালিত হচ্ছে, সাধারণ মানুষ এখানে চিকিৎসা পাবে সেজন্য এখানে সরকারি উদ্যোগে হাসপাতাল গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের যে চিকিৎসা সেই চিকিৎসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি এখানে সরকারি উদ্যোগে স্কুল এবং মাধ্যমিক কলেজ প্রতিষ্ঠা করতে হবে যেখানে সাধারণ মানুষের সন্তানরা লেখাপড়া করতে পারে। আমরা আগামী দিনে যারা সংসদ সদস্য নির্বাচিত হবে তাদের কাছে এটি যেমন প্রত্যাশা করি, পাশাপাশি আজকে যারা নির্বাচনে কালো টাকার ব্যবহার করছে কিংবা ধর্মকে হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে, আমরা জনগণকে বলতে চাই যে তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। সত্যিকার অর্থে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে যারা আসলে গণমানুষের পক্ষে আগামী দিনে কাজ করবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। অনেক কথা উঠে আসছে, অর্থাৎ রংপুরে যে সংকট রয়েছে সেই সংকটের কথা, নারী পুরুষ নির্বিশেষে এই যে উন্নয়ন, অর্থাৎ আমরা কয়েকজন নারী সদস্যকে আমরা এখানে লক্ষ্য করছি, দেখছি নারীদের বাদ দিয়ে কিন্তু উন্নয়ন সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা নারীদের সাথেও কথা বলতে চাই। এই যে বলা হচ্ছে যে নারীদের বাদ দিয়ে কিন্তু উন্নয়ন নয়, আপনারা সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঘাটতি আছে কিনা আপনার এই অঞ্চলে, কর্মজীবী নারী বা নারীর কর্মসংস্থানে কোনো ঘাটতি আছে কিনা, কি বলবেন? জি, আমরা সবাই জানি যে একটি সমাজ বা দেশকে এগিয়ে নিয়ে যেতে নারী পুরুষের সমান ভূমিকা থাকে, কিন্তু আমরা সর্বক্ষেত্রেই দেখতে পাই যে নারীরা সর্বক্ষেত্রে অবদান রাখা সত্ত্বেও কিন্তু নারীরা সব দিক থেকে অবহেলিত, নির্যাতিত। আমরা যেমন আমাদের রংপুর অঞ্চলেই যদি দেখি, আমাদের যারা কৃষি শ্রমিক নারীরা আছে তাদেরকে কিন্তু ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হয় বরাবরই। তারা সমান শ্রম দিলেও তাদেরকে অর্ধেক বা তার চেয়ে হয়তো পুরুষের তুলনায় অনেকটা কম দেয়া হয়। এর সমাধানটা কি? হ্যাঁ, এর সমাধান হচ্ছে আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা যেন নারী পুরুষকে সমান মজুরি প্রদান করেন এবং এটি নিয়ে বৈঠক করে এটি নিয়ে যেন এই কাজটি যেন সফল হয় সেটি যেন তারা করেন, এটা আমাদের চাওয়া। আরেকটি প্রধান কথা হচ্ছে যে আমাদের নারী শ্রমিকরা এই যে কর্মে যেতে ভয় পায়, এটির প্রধান কারণ হচ্ছে যে এই নিরাপত্তার যে অভাব, আমাদের যে সামাজিক নিরাপত্তা সেটি বর্তমান সময়ে আরও ভয়ঙ্করভাবে বিস্তার লাভ করেছে। আমাদের নারীরা এখন ঘর থেকে বাহিরে যেতেই ভয় পায়, এত বেশি বাহিরে গেলেই এত বেশি যৌন হেনস্থার, যৌন নির্যাতনের শিকার হতে হয় যে নারীরা আমাদের দিন দিন আরও বেশি কর্মবিমুখ হয়ে পড়ছে। এই জায়গা আমরা আরও একজনের সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা কি, এই যে কর্মবিমুখ হচ্ছে, বাইরে গেলে যে নানা ধরনের নির্যাতন নিগ্রহের শিকার হতে হচ্ছে, আপনার অভিজ্ঞতা কি? জি, আমার অভিজ্ঞতা হচ্ছে নারীরা যে বাইরে যাচ্ছে এটা যে শিকার বৈষম্য হচ্ছে, এটা বাস্তবে আমি দেখেছি যে আমরা যখন মাঠে যাই অনেক পুরুষ আমাদেরকে নির্যাতন করার জন্য হেয়পূর্ণ করে। তা আমরা চাই যে যাতে যেন আমরা সামাজিক দৃষ্টিতে আমরা এগিয়ে যাইতে চাই, এটা আকুল আবেদন থাকবে আমাদের। তাদের অসংখ্য ধন্যবাদ। এই যে বলা হচ্ছে যে নানা ধরনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল সরকার সেগুলো নেয়নি এখন পর্যন্ত, যারা জনপ্রতিনিধি ছিলেন, আপনার অভিজ্ঞতা কি? আপনি বসে বলুন। আমরা যেহেতু পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের হচ্ছে সুবিধা দরকার। আমরা কিন্তু মৌলিক অধিকার থেকে বঞ্চিত, অবহেলিত এবং বৈষম্য শিকার। যে দেশে একটা নারী একটা ছেলে নিরাপদ নয় সেখানে আমরা তৃতীয় লিঙ্গের মানুষ, আমাদেরকে নিয়ে কথা বলার সংসদে কোনো মানুষ নেই। আপনারা কি চান ছোট্ট করে যদি বলতেন? আমার চাওয়া হচ্ছে এটাই যে আমাদের প্রতিনিধি একজন সংসদে খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ,
যিনি আমাদের হয়ে কথা বলবে, আমরা মৌলিক অধিকারগুলো পাবো, আমরাও ছেলেমেয়ের মতো সাধারণ মানুষের মতো বসবাস করব, আমরাও জনগণের সেবায় নিয়োজিত থাকব, জনগণের মাঝে নিজের জীবনটা উৎসর্গ করতে পারবো। তো আমরা আমাদের রংপুরে যে আমরা তৃতীয় লিঙ্গের যে জনগোষ্ঠী আমরা আছি, ইতি অবধি কিন্তু হচ্ছে আমাদের সভাপতির মাধ্যমে আমাদের সভাপতি আমাদেরকে 30 জনকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছে। সেটা কিন্তু দায়িত্ব ছিল একটা পরিবারের, বাবা মার, সেটা কিন্তু সমাজের দায়িত্ব ছিল, একটা রাষ্ট্রের দায়িত্ব ছিল, সেটা কিন্তু আমাদের তৃতীয় লিঙ্গের মানুষই কিন্তু সেটা করেছেন। এছাড়াও আমাদের সভাপতি আনোয়ার ইসলাম রানী আপা, উনি আমাদেরকে কর্মমুখী করেছেন। এছাড়াও হচ্ছে উনি রংপুর সদর হসপিটালে আমরা যখন চিকিৎসা নিতে যাইতাম, আমাদেরকে এক লাইন রাখতো, ছেলেদেরকে এক লাইন রাখতো, আমাদের মাঝে বৈষম্য থাকতো। আসলে ডাক্তারকে যদি একটা বলি, ওরা হচ্ছে হেয়পূর্ণ করে ভিন্ন চোখে দেখে। আসলে আমার যে রোগটা, এটা বোঝার চেষ্টা করে না, খটখট করে কি লিখে দিল আর কি হলো, মানে এটা পরিষ্কারভাবে বোঝা যায় না। তারপরে হচ্ছে ওই আমাদের সভাপতির মাধ্যমেই রংপুরে আমাদের টিমের মাধ্যমে আমরা মানব সেবার কাজ করি। যারা নোংরার মধ্যে পড়ে থাকে, মাছির মধ্যে, তাদেরকে আপনারা উদ্ধার করে নিয়ে আসেন, তাদেরকে পরিচ্ছন্নতা করে এবং সুস্থ সুচিকিৎসার মাধ্যমে আমাদের সভাপতির মাধ্যমে আমরা করি। তো সেখানে অনেক আর্থিক প্রয়োজন, অনেক টাকা পয়সার প্রয়োজন। আমরা মানুষের কাছে 10-5 টাকা চেয়ে খাই, সেটার উপর আমাদের ঘর ভাড়া, সেটার উপর আমাদের জীবন, সেটার উপর আমাদের পরিবার, সেটার দেওয়ার পরে যতটুকু থাকে অতটুকু আমরা কাজে লাগাতে চাই। আপনাদেরকে যাতে কর্মমুখী করে তোলা যায়, সেই পদক্ষেপ আপনি দেওয়ার দাবি তুলছেন, তাই তো? আমার একটাই দাবি যে আমাদের তৃতীয় লিঙ্গের মানুষ যদি হচ্ছে সংসদে থাকে, বাংলাদেশের প্রত্যেকটা হিজড়া, আমরা যারা তৃতীয় লিঙ্গের মানুষ, বৈষম্য শিকার এবং আমরা অবহেলিত আছি, আমি মনে করি যে আমরা কর্মমুখী হব, ভিত্তাভিত্তি থেকে বেরিয়ে আসতে পারবো, এটা আমি বিশ্বাস করি। জি, অসংখ্য ধন্যবাদ। বলা হচ্ছে যে কেউ কিন্তু আসলে উন্নয়নের বাইরে থাকবেন না, নিশ্চয়ই রাষ্ট্র তাদের বিষয়ে খেয়াল করবেন। আমরা আমার সহকর্মী নিশাত ইসলামের কাছে আরও একবার যেতে চাই। এই যে নিশাত, খুব ছোট্ট করে বলবেন যে নারী নিরাপত্তার ক্ষেত্রে নানা ধরনের অভিযোগ উঠে আসছে, বাইরে গেলে নিগ্রহের শিকার হতে হচ্ছে, যারা কর্মজীবী মানুষ, কর্মজীবী নারী, তারা আসলে বিমুখ হচ্ছেন কর্মক্ষেত্রে। এই বিষয়টি থানা, পুলিশ বা প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? আমরা আসলে বিভিন্ন সময় নারী নিরাপত্তা সহ যে সার্বিক যে নিরাপত্তা, সেটা নিয়ে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে 5 আগস্টের পরে কিছুটা হলো পুলিশ ইনঅ্যাক্টিভ, এবং একই সাথে আমরা যে দেখছি বিট পুলিশিং যে কার্যক্রম, আমরা দেখছি বিভিন্ন ধরনের পুলিশ ফাঁড়িগুলো ছিল সেগুলো অচল হয়ে গেছে, সেগুলো হলো চালু করা হয়নি। এবং একসময় যে বিট পুলিশিং কার্যক্রম, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, সেই কার্যক্রমগুলো যদি সচল করা যায়, তাহলে যে নিরাপত্তাহীনতার কথা বলা হচ্ছে, নারীর যে নিপীড়নের কথা বলা হচ্ছে, সেই জায়গাগুলো থেকে বের হয়ে আসা সম্ভব। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে যদি গুরুত্ব দেওয়া হয়, বিট পুলিশিং কার্যক্রম এবং বিভিন্ন যে পুলিশি টহল রাতের বেলা এবং একই সাথে দিনের বেলা, যখন শিশুরা, বাচ্চারা স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, সেই সময়টাতে যদি পুলিশিং কার্যক্রমটি বাড়ানো যায়, তাহলে হয়তো যে নির্যাতন নিপীড়নের কথা বলা হচ্ছে সেটি অনেকাংশে কমে আসবে। জি, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই রাষ্ট্র সে ব্যাপারে ব্যবস্থা নেবেন। আমরা রংপুরের নানা ধরনের সমস্যার কথা উঠে আসলো এই নির্বাচনে পথ চলা অনুষ্ঠানে। আমরা কথা বলতে চাই যে বন্যা পরিস্থিতি কিন্তু একটি বড় সমস্যা রংপুর মানুষের জন্য। সেক্ষেত্রে এই যে বন্যা সমস্যা রয়েছে, সেই বিষয়টি নিয়ে আপনি আসলে কীভাবে, এই সংকট কীভাবে সমাধান করা সম্ভব? ধন্যবাদ সময় টিভিকে। আমরা বিগত দিনে যেটা দেখেছি, দেশ স্বাধীন 54 বছর, এই 54 বছরে দেখেছি যখন যে সরকারে এসেছে, এখানে যারা প্রতিনিধি হয়েছে ম্যাক্সিমাম ছিল এরা বাইরের লোক, যার জন্যই এই এলাকায় বন্যা বলেন, তিস্তা ভাঙন বলেন, শিল্প কলকারখানা বলেন, বেকার সমস্যা বলেন, তারা কখনোই নিজেদের নিয়ে সবসময় তারা সাধারণ মানুষকে নিয়ে ভাবে নাই, তাদের আখের গোছার জন্য তারা চিন্তা ভাবনা করছে। আর এই বন্যা তো আমরা যেটি আপনি বারবার বলছেন, এটা শোচনা কোথা দেখি, কেন এই তিস্তার, আমরা খুব সংক্ষেপে শুনতে চাই সমাধানটা কি বন্যা সমস্যার? সমাধান পাশে ভারত রাষ্ট্র রয়েছে, যারা কখনোই চায় না এদেশে। আমরা 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 আমাদের এদেশীয় যে প্রশাসন কি কি পদক্ষেপ নিতে পারে বন্যা পরিস্থিতি সংকটের সমাধানের জন্য? বন্যার সমাধান, একমাত্র সমাধান হলো যদি ভারতকে আমাদের রাষ্ট্রীয়ভাবে ভারতের সঙ্গে যদি তারা, অর্থাৎ কূটনৈতিক তৎপরতার কথা আপনি বলছেন। আমরা এই যে রেল যোগাযোগের কথা বলা হচ্ছে, অর্থাৎ পণ্য পরিবহনে, কৃষি যে বিপুল পরিমাণ সম্ভাবনা আছে, সংক্ষেপে বলবেন যে এখন পর্যন্ত কিন্তু আপনাদের রেল যে যোগাযোগ, অর্থাৎ কৃষি পণ্য পরিবহনে, সেটি হয়নি। এটি আসলে আপনাদের দাবিটা কি, ছোট্ট করে বলবেন? আমাদের দেশের যে বর্তমান যোগাযোগ ব্যবস্থা, তাতে রংপুর থেকে
অন্য অন্য ডিস্ট্রিক্টে যোগাযোগ ব্যবস্থা একেবারে অনুন্নত। তাই আমরা চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে অতি দ্রুত বাংলাদেশের এই উত্তর অঞ্চলের জেলা রংপুর থেকে অন্য অন্য জেলার সাথে যে রেল যোগাযোগ ব্যবস্থাটা উন্নত করা এবং যাতায়াত ব্যবস্থা খুব উন্নত করা এবং এই মর্মে কাজ করা। জি, অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ এই জনপদের নানা বিষয় নিয়ে কথা উঠে আসছে শিল্পায়ন, অর্থনৈতিক অঞ্চল, তিস্তা মহাপরিকল্পনা এবং পাশাপাশি যে যোগাযোগ ব্যবস্থা সহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু উঠে আসছে। সব মিলিয়ে বলবো যে নানা বিষয় নিয়ে উঠে আসলো। অর্থাৎ আপনারা দেখছেন যে সময় সংবাদের নির্বাচনী পথচলা অনুষ্ঠান, এই পথচলা অনুষ্ঠানে আমরা চেষ্টা করলাম এই অঞ্চলে মানুষের নানা ধরনের সংকট সম্ভাবনার কথা উঠিয়ে নিয়ে আসার জন্য। নিশ্চয়ই সামনে যে জনপ্রতিনিধি হয়ে আসবেন তিনি এই বিষয়গুলো সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে এখানকার মানুষ আসলে আশায় বুক বাঁধছেন। এই ছিল আজকের রংপুর অঞ্চলের ভোট ভাবনার কথা, অর্থাৎ রংপুর অঞ্চলের মানুষের এই জনপদের কথা। আমরা আগামীকাল থাকবো আর উত্তরের আরও একটি জেলা পঞ্চগড়ের ভাবনার কথা নিয়ে, পঞ্চগড়ের মানুষের যে ভোট ভাবনা, পঞ্চগড়ের মানুষের দুঃখ দুর্দশার কথা শুনবো। দেখা হচ্ছে আগামীকালকে পঞ্চগড়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।